হ্যালো, সবাই সাইলেন্ট করে নিও ফোন টোন, ঠিক আছে? টেকনিক্যাল ইস্যুর জন্য একটুখানি সমস্যা হয়ে গেছিলো, তাই একটু শুরু করতে লেট হলো। তো এখন কন্টিনিউ হবে। তো একটু টেকনিক্যাল সমস্যার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো একটু শুরু করতে লেট হলো। তো যেগুলো গ্রুপে কোশ্চেন দেওয়া আছে, মোট 16টা কোশ্চেন আছে, ঠিক আছে? আমরা এই 16টা কোশ্চেনই সলভ করবো, ঠিক আছে? এবার সবাই নিজের নিজের ফোন সাইলেন্ট করে নিও, ঠিক আছে? কারোর কোনো অসুবিধা নেই তো? এখন শুরু করলাম তাহলে, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন 31 থেকে 31, ঠিক আছে? 31 থেকে কোশ্চেন দেখো কি বলেছে। বলছে এ মোট লাভ্যাংশের পরিমাণ বিসি এর মোট লাভ্যাংশের 3 অংশ। তার মানে কি? এই বলেছে এ মোট টাকা পায় কত? 3 টাকা, আর বিসি মোট টাকা পায় কত? 8 টাকা। মানে কি বিসি যা লাভ পায় এ তার 3 টাকা পায়। বিসি যদি 8 টাকা পায় তাহলে এ পায় কত টাকা? 3 টাকা। বোঝা আছে? সেটা আমাকে প্রথম লাইনে বলেছে এ মোট লাভ্যাংশের পরিমাণ বিসি এর লাভ্যাংশের 3 অংশ। মানে কি বিসি যদি 8 টাকা পায় তাহলে এ পায় 3 টাকা। তাহলে যদি তিনজন একটা ব্যবসার মধ্যে থাকে তাহলে ওদের মোট লাভ হবে কত টাকা? এ দুজনে পেয়েছে কত? 8 টাকা, আর এই লোক পেয়েছে কত? 3 টাকা। তাহলে যখন ব্যবসাতে তিনজন থাকবে মোট লাভটা হবে কত? এরা দুজন পেয়েছে 8 টাকা, আর এরা দুজন পেয়েছে 3 টাকা। তাহলে মোট লাভ হবে কত? 11 টাকা। তার মধ্যে এ কত পাবে? 3 টাকা, তাই না? যদি ব্যবসাতে লাভ হয় এই লোক পাবে 8, এরা দুজন মিলে পাবে 8 টাকা, আর এ পাবে 3 টাকা। তাহলে মোট লাভ হলো কত? 11 টাকা, ঠিক আছে? আমাকে লাস্ট লাইনে দেখো কোশ্চেনে কি বলেছে যে এ কত লাভ্যাংশ পেয়েছিল। তাহলে মোট যদি 11 টাকা হয়, এর 8 টাকা, এর 3 টাকা, তাহলে মোট লাভ কত হয়েছিল? 11 টাকা। তার মধ্যে পেয়েছে কত? 3 টাকা। তার মানে যদি 11 টাকার মধ্যে এ পায় 3 টাকা, তাহলে টোটাল লাভ হয়েছিল কত? 550 টাকা না? তাহলে 550 টাকার মধ্যে এ কত পেয়েছিল এটা বেরিয়ে যাবে। করবো কি, এটা দিয়ে এটা কাটাকাটি, কত হয়? 5 0, কত হবে? 150 টাকা। বোঝা গেল? তাহলে কি হলো যে এর মোট 3 টাকা পেয়েছিল আর বিসি মোট পেয়েছিল 8 টাকা। তাহলে মোট লাভ হয়েছিল কত? 11 টাকা। আমাকে লাস্ট লাইনে জিজ্ঞেস করছে এ কত হবে। তাহলে 11 টাকার মধ্যে এ পেয়েছে কত? 3 টাকা। তাহলে 550 টাকার মধ্যে কত পেয়েছে? কারণ মোট লাভ 550 টাকা হয়েছিল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, কি অসুবিধা? তোমার নেটওয়ার্ক স্লোর জন্য এখানে একটু ধীরে বলবো? সমস্যা শেষ হবে। ঠিক আছে, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, লাস্ট একবার রিপিট করে দিচ্ছি, আস্তে আস্তে বলছি। প্রথম কোশ্চেনগুলো কিন্তু যখনই দেওয়া হবে একবার করে পড়ে নেবে, নাহলে কিন্তু বোঝাতে অসুবিধা হবে, বুঝতে পারবে না যে কী লেখা আছে, ঠিক আছে? বলেছে এ বিসি এর মোট লাভের 3/8 পায়। তার মানে কি বিসি মোট লাভ পায় কত? 8 টাকা, আর এ তাহলে মোট লাভ পায় কত? 3 টাকা, ঠিক আছে? বিসি মোট লাভ পায় 8 টাকা, এ মোট লাভ পায় 3 টাকা। তাই যদি যত টাকা লাভ হয়েছিল তার মধ্যে বিসি পেয়েছে 8 টাকা, আর এ পেয়েছে কত? 3 টাকা। তাহলে মোট লাভটা কত হয়েছিল? এ বি আর সি যখন ব্যবসা শেষ হলো তখন এ পেয়েছে 3 টাকা আর বিসি পেয়েছে 8 টাকা। তাহলে মোট কত হলো? 11 টাকা লাভ না? এই 11টা টাকার মধ্যে আমার এ পেয়েছে কত টাকা? 3 টাকা না? আর দেখো লাস্ট লাইনে সেটাই বলেছে যে মোট লাভের এ কত পেয়েছে। তাহলে মোট যদি লাভ হয় কত টাকা? এই দুটোর যোগফল। মোট লাভ হয়েছে 11 টাকা, তার থেকে এ কত পেয়েছে? এ পেয়েছে 3 টাকা। তাহলে 11 টাকার মধ্যে যদি 3 টাকা পায় তাহলে 550 টাকার মধ্যে কত টাকা পেয়েছে, ঠিক আছে? পরের কোশ্চেন বলছি এবার, সব ভিডিও তোমরা পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? পরের কোশ্চেনটা একবার করে দেখে নেবে যে বলতে কি চেয়েছে, কি বলতে চেয়েছে একবার করে কোশ্চেনটা ঝপ করে দেখে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। এবার দেখো 32 দাগের কোশ্চেন। আপনি করেন, মিউট করো, এসএমএস এ বলো যা প্রবলেম। বলেছে হ্যাঁ, ঠিকই আছে। 1315 তার স্কোয়ার মাইনাস 1314 ইন্টু 1316। বলেছে এর সমাধানটা আমাকে করতে হবে, ঠিক আছে? আমরা এখানে দেখছি কি, এখানে 1315 রয়েছে, তাই না? আর এখানে দেখছি কি 1314 আর 1316।
তো আমাদের এই 1315 দেখলাম আর এই দুটোকে সংখ্যাকে দেখলাম, দেখে আমাদের মনের মধ্যে জিনিস আসবে যে এই দুটোকে আমরা 1315 দিয়ে কি কিছু বানাতে পারি। চেষ্টা করি কিছু যদি বানাতে পারি। দেখো সেকেন্ড লাইনটা কী করে লিখছি, লেখা যায় কি না সেটা দেখো। এই ধরনের অঙ্ক ঠিক এরকম ফরম্যাটেই করতে হয়। শোনা যাচ্ছে না? এই রকমের অঙ্ক ঠিক এরকম ফরম্যাটেই করতে হয়। এখানে 1315 দেখে এটাকেও আমি 1315 বানালাম, এটাকেও 1315 বানালাম। কি করে বানালাম দেখো, এখানে 1314 আছে, তো এইটাকে কি আমি এরকম লিখতে পারি 1315 মাইনাস 1 1314 জায়গায়। 1315 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1314, আর সেটাই এই আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, কেন 1315 প্রকাশ করলাম, কারণ এখানে 1315 রয়েছে এইটা দেখে। এখানে 1316 রয়েছে, একেও কি 1315 আকারে প্রকাশ করা যায়? বলবো হ্যাঁ করা যায়। কি করব, বলবো 1315 প্লাস 1। তাহলে 1314কে এইভাবে লিখলাম আর 1316কে এইভাবে লিখলাম। বোঝা যাচ্ছে? 1315 প্লাস 1 আর 1315 মাইনাস 1। ঠিক আছে, এই দুটোকে এইভাবে লিখলাম। কেন লিখলাম, কারণ এখানে 1315 রয়েছে সেই দেখে লিখলাম। তা ছোটোবেলায় আমরা একটা সূত্র করেছিলাম কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কী হয়, এ প্লাস বি আর এ মাইনাস বি। জানি তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়, এ প্লাস বি আর এ মাইনাস বি। তো এখানে কি সেরকম ফর্মেট দেখা যাচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে কম্বাইন্ড আকারে লিখলে কী লিখতে পারি, লিখলাম 1315। এইটাকে সেম রেখে দিলাম, ক্যালকুলেশন শুধু এইটুকুনি পাঠে করছি। তো এইটাকে কি এরকম লেখা যায় 1315 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, জাস্ট এইটা আকারে এইটাকে প্রকাশ করেছি আর এইটাকে এইভাবে লিখলাম। এবার করলাম কি, জাস্ট ব্র্যাকেটটাকে তুলব। কি করব, এইটাকে প্রথম থেকে সেমই রেখে দিয়েছি, এবার ব্র্যাকেট তুলছি। তো এখানে মাইনাস, এখানে কিছু মাইনাস প্লাস আছে, তা প্লাসে মাইনাসে কী হয় মাইনাস 1315 তার স্কোয়ার। ঠিক আছে, আর এই ব্র্যাকেট যখন তুলবো এই মাইনাস আর এই মাইনাস দুটো মাইনাস গুণ হয়ে কী হয়, হয়ে যায় কি প্লাস, তাহলে প্লাস 1 স্কোয়ার। এবার দেখো এখানেও যেটা আছে এখানেও সেইটাই আছে, কিন্তু এখানে মাইনাস আছে আর এখানে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে যায় না, থাকলো কি পড়ে শুধু 1 স্কোয়ার। আর 1 স্কোয়ারের মান কী হয় 1 হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি করলাম, এখানে 1315 দেখে এই যে দুটো টার্ম দিয়েছিলাম সেই দুটো টার্মকে 1315 আকারে প্রকাশ করলাম। আর এইখানে তোমার 1315 জায়গায় 1313, এখানে 1317 এরকম থাকতে পারে। তখন আমাকে ঠিক এই টার্মটা দেখেই এই জায়গাটা বানাতে হয়, যাতে এই টার্মটা এখানে গিয়ে কেটে যায়। এর অনেক টাইপের অঙ্ক হয়, জাস্ট 1 2 করে এখানে 1 কমালে এখানে 1 বেড়ে যাবে, ঠিক সেম পদ্ধতিতে করতে হয়। ঠিক আছে, পরেরটাই গেলাম। ঠিক আছে, পরেরটা বুঝলাম। পরেরটা দেখো 33 দাগ। কি বলেছে, বলেছে এক লোক 12 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করলো। ঠিক আছে, 12 কিমি পার ঘন্টা বেগে হাঁটতে শুরু করলো, তাকে 36 কিলোমিটার পথ যেতে হবে। ঠিক আছে, 12 কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো, তাকে 36 কিলোমিটার যেতে হবে। তার মানে কি, সে প্রত্যেক কিলোমিটার মানে প্রত্যেক ঘন্টায় সে 12 কিলোমিটার করে যায়। ঠিক আছে, 12 কিলোমিটার বেগে যায়, তার মানে কি 12 কিলোমিটার বেগে গেছে। এবার কি করলো, সে 36 কিলোমিটার যেতে হবে। যদি সে 12 কিলোমিটার পার ঘন্টায় যায়, মানে 12 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছ, তুমি 36 কিলোমিটার যেতে চাইছো, তাহলে তোমার ক ঘন্টা টাইম লাগবে? বাইক চালাচ্ছ 12 কিলোমিটার গতিবেগে 36 কিলোমিটার যেতে চাইছো, তা তোমার টাইম লাগবে কত? বলবো 36কে 12 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 3 আওয়ার। ঠিক আছে, তার মানে তুমি যদি 12 কিলোমিটার বেগে গাড়ি চালাও, তোমাকে 36 কিলোমিটার যেতে তোমার 3 ঘন্টা সময় লাগবে। গাড়ি চালাচ্ছ 12 কিলোমিটার গতিবেগে 36 কিলোমিটার যেতে চাইছো। ঠিক আছে, আমরা কি জানি, ডি ইজ ইকুয়াল টু এস টি হয়, ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি। আমরা টাইম বের করতে যাচ্ছি, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স এত স্পিড এত, তাহলে টাইম কত বেরিয়ে গেল 3 আওয়ার। কিন্তু তুমি 12 কিলোমিটার বেগে যাচ্ছ তো অবশ্যই, তাহলে তুমি যদি না দাঁড়াতে তাহলে তোমার 3 ঘন্টায় সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ঠিক আছে, 12 কিলোমিটার বেগে যাচ্ছ, 36 কিলোমিটার যেতে চাইছো, যদি না দাঁড়াতে 3 ঘন্টায় তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে।
কিন্তু তুমি প্রত্যেক কিলোমিটার অন্তর দাঁড়িয়েছো, তাই না? তাহলে প্রত্যেক কিলোমিটার যদি অন্তর দাঁড়িয়ে থাকো, তাহলে 36 কিলোমিটার তুমি যে যাচ্ছ, তা 36 কিলোমিটার যেতে তোমার দাঁড়াতে কতবার হচ্ছে? 35 বার। কারণ শেষবারের বার তো তুমি পৌঁছে যাচ্ছ, শেষবারের বার যদি 36 কিলোমিটার তোমাকে যেতে হয়, প্রত্যেক কিলোমিটার অন্তর দাঁড়াচ্ছ, তাহলে 36 কিলোমিটার যখন লাস্ট বার যাচ্ছ তখন কি আর দাঁড়াবে? তখন তো তুমি পৌঁছেই যাবে, তাহলে সেটার কাউন্ট হয় না। তাহলে 36 কিলোমিটার যেতে তোমাকে মোট 35 বার দাঁড়াতে হয়। আর প্রত্যেকবার দাঁড়ানোতে মানে প্রত্যেক কিলোমিটারে করে একবার করে যাচ্ছ, তো প্রত্যেক কিলোমিটারে একবার করে দাঁড়াচ্ছ, তার মানে তোমার 36 কিলোমিটার যেতে মোট 35 বার দাঁড়াতে হচ্ছে। আর প্রত্যেক কিলোমিটারে যেই দাঁড়াচ্ছ তুমি 12 মিনিট করে রেস্ট নিচ্ছ, তাহলে 35 বারে তুমি মোট কত মিনিট রেস্ট নিচ্ছ? বলবো এত মিনিট রেস্ট নিচ্ছি। তাহলে 35 ইন্টু 12 করলে কত হয়? 420 মিনিট। তুমি মোট 420 মিনিট রেস্ট নিলে কি যেতে? 36 কিলোমিটার যেতে, ঠিক আছে? তুমি 36 কিলোমিটার যেতে 3 ঘন্টা টাইম তো লাগবেই, সঙ্গে রেস্ট নেওয়ার জন্য আরও এক্সট্রা এত মিনিট লাগিয়ে নিয়েছো। তাই এই এক্সট্রা এত মিনিটকে আমি যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে কত হবে? করতে হয় কি 60 দিয়ে ভাগ করতে হয়। করলাম 60 দিয়ে ভাগ, শূন্যর সঙ্গে শূন্য কাটলাম, অসুবিধা আছে? 6 দিয়ে এটা কাটলাম, কত হয়? 7। মানে তুমি যদি রেস্ট না নিতে তাহলে 3 ঘন্টায় পৌঁছে যেতে, কিন্তু রেস্ট নেওয়ার জন্য তোমাকে আরও 420 মিনিট এক্সট্রা লাগলো। যদি রেস্ট নিয়েছিলে এই জন্য, তাহলে 3 ঘন্টা তো তোমার লাগবেই যেতে, কিন্তু আরও 420 মিনিট কেন লেগেছে? কারণ তুমি রেস্ট নিয়েছো। তাহলে তোমার টোটাল টাইম লাগলো কত? 3 ঘন্টা তো ওই 36 কিলোমিটার যেতে, আর রেস্ট নেওয়ার জন্য 7 ঘন্টা, তাহলে তোমার টাইমটা কত লাগলো? দুটো যোগফল কত হবে? 10 আওয়ার 36 কিলোমিটার যেতে, ঠিক আছে? শাকিল আর প্রদীপ মিউট করো, মিউট করো, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, মিউট করো। অন্য কোনো বলবো? না না হ্যাঁ আরেকবার বলছি, অসুবিধা নেই। বলছে তোমাকে 36 কিলোমিটার যেতে হবে, তুমি ভাবো 12 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছ, তা 12 কিলোমিটার বেগে যদি তুমি গাড়ি চালাও, তা 36 কিলোমিটার যেতে তোমার কত ঘন্টা টাইম লাগবে? 3 ঘন্টা। মানে 3 ঘন্টা তো তোমার লাগবেই। তোমাকে এক্সট্রা কিছু লাগছে টাইম। কেন লাগছে? কারণ তুমি প্রত্যেক কিলোমিটার যাচ্ছ আর একটুখানি বসে রেস্ট নিচ্ছ, ঠিক আছে? প্রত্যেক কিলোমিটার যাচ্ছ, একটুখানি বসে রেস্ট নিচ্ছ। তাহলে তোমার 36 কিলোমিটার যেতে প্রত্যেক কিলোমিটারে যখন একবার করে দাঁড়াও, তা 36 কিলোমিটার যেতে তোমার দাঁড়াতে হবে কতবার? 12 বার, 35 বার না? কারণ লাস্ট বার তো তুমি পৌঁছেই যাবে, তুমি তো গন্তব্যস্থলে লাস্ট বার তুমি পৌঁছেই যাবে 36 কিলোমিটার বেলায়। তাহলে তোমার 36 কিলোমিটার যেতে তোমাকে দাঁড়াতে হবে কতবার? 35 বার। আর বার দাঁড়ানোর সময় তুমি কত মিনিট করে রেস্ট নিচ্ছ? 12 মিনিট করে রেস্ট নিচ্ছ। তাহলে 35 প্রত্যেক বারে 12 মিনিট, তাহলে 35 বারে মোট কত মিনিট রেস্ট নিয়েছো? 420 মিনিট। এই 3 ঘন্টা তো তোমাকে যেতে লাগবেই, আর রেস্টের জন্য এত মিনিট তুমি লাগিয়ে ফেলেছো। তাহলে এই মিনিটকে আমরা যখন ঘন্টায় প্রকাশ করি, কী দিয়ে ভাগ করি? 60 দিয়ে ভাগ করি। এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, 7। মানে 7 আওয়ার তুমি মাত্র রেস্টই নিয়েছো। আর তোমার যেতে তো 3 ঘন্টা এক্সট্রা লাগবেই, তুমি রেস্টের জন্য 7 ঘন্টা নিয়েছো আর যাওয়ার জন্য নিয়েছো 3 ঘন্টা। তাহলে তোমাকে মোট টাইম কত লেগেছিলো পৌঁছতে? এই 3 ঘন্টা আর এই 7 ঘন্টা, মোট কত ঘন্টা? 10 ঘন্টা, ঠিক আছে? নেক্সট অঙ্কে গেলাম। এবার ভিডিও চলে যাবে, কোনো অসুবিধা নেই, তখন দেখে নেবে, ঠিক আছে? চাপের কোনো কারণ নেই। বুঝলাম? হ্যাঁ সবাইকে সব ভিডিও দিয়ে দেওয়া হবে, সব গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখনো কাজ চলছে ভাই, আমরা করে উঠতে পারছি না। দিয়ে দেবো, সব দিয়ে দেবো। কি বলছে? কি হচ্ছে? কি বলছে? ক্লাস মুছলাম। ক্লাসে ডিস্টার্ব করা এটা সব একেবারে। একবার করে আগে পড়ে নাও অঙ্কটা। 34 দাগেরটা করাচ্ছি, একবার করে পড়ে নাও। অঙ্ক না পড়লে বুঝবে কেমন করে যে কী অঙ্ক দিয়েছি। একবার করে পড়ে নাও, যখনই দেবো ওখান থেকে বেরিয়ে একবার করে পড়ে নাও। ওই জন্য ক্লাস থেকেও বেরোতে লাগে না, একবার করে পড়ে নাও। দেখো যখন ছাড় বলেছে তখন আমরা ডাইরেক্ট এই সূত্র লাগিয়ে দেবো। বলেছে না দুবারই ছাড়, তাহলে প্রথমবার ছাড়, দ্বিতীয়বার ছাড়। যখন কি হয়? -x - y, ছাড় বলেছে বলে মাইনাস নেব। -x - y,
এবারে এক্স আর ওয়াইকে করতে হয় কি গুণ, তাই দুটো মাইনাসের গুণ ফলে কী হয় মাইনাস এক্স আর মাইনাস ওয়াই রয়েছে, দুটো মাইনাসের গুণ ফলে কী হয় প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটাকে জাস্ট ইউজ করবো। কী বলেছে, এটা হচ্ছে 34 দাগের অঙ্ক। ঠিক আছে, বলেছে 10% ছাড়, তারপরে 30% ছাড়, 10% ছাড় 30% ছাড়, দুটো ছাড় রয়েছে যেহেতু সেহেতু মাইনাস নিয়েছি, দুটো মাইনাসের গুণ ফলে কী হবে প্লাস, কী হবে 10 × 30/100, শূন্যর সঙ্গে শূন্য কাটলাম, শূন্যর সঙ্গে শূন্য কাটলাম, মাইনাস মানে ভাবতে ধার করে খেয়ে এসছো। ঠিক আছে, 10 টাকা ধার আর 30 টাকা ধার, মোট তাহলে কত টাকা ধার হলো 40 টাকা, আর এখানে কত থাকলো +3। 40-এর থেকে যদি +3 বাদ দিই তাহলে কত হয় -37, আর এটাই কি হলো একক ছাড় পাওয়া গেল। তার মানে দুটো যে ছাড় রয়েছে, একটা 10%-এর ছাড়, একটা 30%-এর ছাড়, সে ছাড়কে একক ছাড়ে পরিণত করতে গেলে কী করতে হয় -x -y +xy/100, কারণ দুটো মাইনাসের গুণ ফলে প্লাস হয়ে যায়। তাহলে -10 -30, দুটো মাইনাসের গুণ ফলে কী হলো +10 × 30/100, শূন্য শূন্য কাটলাম, এই দুটোকে যোগ করলে হয় -40 টাকা, আর এখান থেকে হলো 3 টাকা, তা 40-এর থেকে 3 বাদ দিলে কত হয় 37 টাকা। এই 37 কী হলো মাইনাস, মানে কি 37% হচ্ছে আমাদের একক ছাড়। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলছি 35 দাগ। পরে ভিডিওতে দেখে নিও। এ -x -1 সূত্র পাও বুঝুন, নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছিল, বুঝতে পারিনি ওই জন্য। আচ্ছা ভিডিওটা দেখে নিও, কি বলো তো, নাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, বুঝলো তো। এবার একটুখানি ইয়ে করো, রিফ্রেশ করো, বা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, বাকি গ্রুপে কিন্তু কোনো সমস্যা নেই, বুঝলো তো। নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে তো, বৃষ্টি হচ্ছে ওই জন্য বোঝা যাচ্ছে। ওই জন্যই আমরা ভিডিও রেকর্ড করে রাখছি, ভিডিও সব দিয়ে দেবো, তো ভিডিও সব দিয়ে দেবে, রেকর্ড করে রাখছে। ঠিক আছে, তোমাদের যদি প্রবলেম হয়, তোমাদের যদি প্রবলেম হয় তো ভিডিওগুলো দেখে নাও, আর এখন যতটা বোঝার দরকার ছিল বুঝে নাও। ঠিক আছে, এটা চেষ্টা করো, কি আর করা যাবে। ভিডিও সব রেকর্ডিং পেয়ে যাবে। ঠিক আছে, চাপের কোনো কারণ নেই, আজকে আপলোড করে দেবে, ভালো হবে না। দেখো পরেরটা দেখো, বলছে আমরা একটা জিনিস জেনেছি কি d = s × t। যদি ডিস্টেন্সটা সেম থাকে তাহলে আমরা কি জানি স্পিডের সঙ্গে টাইম কি হয় ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হয়, তাই না। তার মানে কি ডিস্টেন্স ধরো 100 মিটারই দৌড়চ্ছি, কারোর যদি স্পিডটা বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই এই 100 মিটার দৌড়তে টাইম কম লাগবে, আর যদি স্পিডটা কমে যায় 100 মিটার দৌড়তে তার টাইম কি লাগবে বেশি লাগে। তার মানে কি স্পিড কম বাড়ালে টাইমটা কম হয়, আর স্পিড কমালে টাইমটা বেশি হয়, তাহলে স্পিডের সঙ্গে টাইমটা কি হয় ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হয়। বোঝা আছে। এখানটা কি বলেছে, এটা হচ্ছে 35 দাগের অঙ্ক। ঠিক আছে, 35 দাগ কি বলেছে দেখো, বলেছে স্পিডের রেশিওটা কি বলেছে 40 আর 50। ঠিক আছে, তাহলে টাইমের রেশিও কি হয়, টাইমের রেশিও যায় উল্টে, কারণ স্পিডের সঙ্গে টাইমের রেশিও কি হয় উল্টে যায়। তাই এইটা এটা শূন্য শূন্য কাটাকাটি এখানে আর করলাম না, এখানে করলাম, এখানে 5 লিখলাম আর এখানে লিখলাম 4। ঠিক আছে, স্পিডের রেশিও যদি এই হয় তো টাইমের রেশিও কি হয় উল্টে যায়। এখানটা কাটাকাটি করিনি, কাটাকাটি এখানে মনে মনে করে নিয়েছি, এখানে 5 হলো আর এখানে 4 হলো। বোঝা গেছে, স্পিডের রেশিও যদি এই হয় তো টাইম রেশিও উল্টে যায়। ঠিক আছে, এইবার দেখো আমাকে গল্পটা কি বলেছে, বলছে 40 কিলোমিটার গতিবেগে গেলে 11 মিনিট দেরি হয়, আর 50 কিলোমিটার গতিবেগে গেলে 5 মিনিট দেরি হয়। ঠিক আছে, তার মানে কি 11 মিনিট দেরি হবে, ধরো আমাকে 12টায় পৌঁছতে হবে, তা 11 মিনিট দেরি হওয়া মানে কি 12টা 11তে পৌঁছেছো। ঠিক আছে, আর 5 মিনিট দেরি হওয়া মানে কি 12টা 5-এ পৌঁছেছো। ঠিক আছে, 12টা ধরো আমাকে 12টায় পৌঁছতে হবে, তো সেখানে আমি 12টা 11-এ পৌঁছেছি একবার, আর একবার 5 মিনিট দেরি মানে কি 12টা 5-এ পৌঁছেছি। বোঝা গেছে, 5 মানে দু ক্ষেত্রেই হচ্ছে দেরি, এটাও 11 মিনিট দেরি, এটা 5 মিনিট দেরি, তাহলে এই দুটো টাইমের মধ্যে পার্থক্য কত আসলো 6 না। তারপরে দুটোই যখন দেরি হয় টাইমটা কি হয় দুটোর বিয়োগ ফল হয়ে যায়, দুটোই দেরি। একটা 12টা পৌঁছানোর যদি কথা থাকে তাহলে 11 মিনিট দেরি করেছো, আর একবার যদি এখানে 12টা পৌঁছানোর কথা থাকে তাহলে 5 মিনিট দেরি করেছো, মানে কি 12টা 5-এ পৌঁছেছো, তাহলে এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত আসলো 6। বোঝা গেছে কত অবধি। এইবার দেখো আমি বললাম কি স্পিডের রেশিও যদি এই হয় টাইম রেশিও যায় উল্টে, মানে এক ক্ষেত্রে আমার 5 মিনিট লাগলে এক ক্ষেত্রে 4 মিনিট লাগছে।
তা এই দুটো টাইমের মধ্যে পার্থক্য কত? একবার 5 মিনিট, একবার 4 মিনিট। টাইমের পার্থক্য কত হয়? 1। বোঝা গেল? স্পিডটা কি বলছে? স্পিড রেশিও 40 থেকে 50, তাহলে টাইমের রেশিও কি হয়? উল্টে যায়, 5 আর 4। তা এই দুটো টাইমের মধ্যে পার্থক্য কত? একবার 5 মিনিট লেগেছে, একবার 4 মিনিট লেগেছে, পার্থক্য কত? 1। ঠিক আছে? আর যেটা রেশিও, এটা তো একটা রেশিও বললাম, যেটা রেশিওতে 1 সেটা বাস্তবে কত মিনিট বলেছে? 6 মিনিটের পার্থক্য না? একবার 11 মিনিট দেরি হয়, একবার 5 মিনিট দেরি হয়। তা আলটিমেটলি দুটো টাইমের মধ্যে পার্থক্যটা কত আসলো? পার্থক্যটা 6 মিনিটের আসলো না? যে একবার 12টা 11তে পৌঁছেছি, একবার 12টা 5-এ পৌঁছেছি, তা দুটো টাইমের পার্থক্য কত? 6 না? তাহলে এখানে দেখছি একবার 5 মিনিট লেগেছে, একবার 4 মিনিট লেগেছে, যে ডিফারেন্সটা আসলো 1 মিনিটের, সেটাই বাস্তবে কত মিনিট? 6 মিনিট। তাহলে একটা পেনের দাম যদি 6 টাকা হয় 6 মিনিট, তাহলে 5টা পেনের দাম কত হবে? বলো, একটা পেনের দাম 6 টাকা, তো 5টা পেনের দাম কত টাকা? 30 টাকা, 30 মিনিট। এত দিক ক্লিয়ার? যে একটা পেনের দাম যদি 6 টাকা হয়, তো 5টা পেনের দাম 30 টাকা। এবার যখন এই স্পিডে যাচ্ছিলাম, তখন আমার দেরি হচ্ছিল কত মিনিট? 11 মিনিট না? 5 মানে যদি 30 হয়, মানে কি আমার টোটাল এই স্পিডে গেলে, যদি এই স্পিডে যাই, তাহলে আমার 30 মিনিট টাইম লাগে। কিন্তু এই 30 মিনিটে গিয়ে পৌঁছে দেখে কি আমার 11 মিনিট দেরি হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই 11 মিনিট কমলে সেটাই আমার সঠিক সময় হবে। আর সেটাই আমাকে কোশ্চেন দিয়েছে যে সঠিক সময়টা কত। তা 1 মানে যদি 6 হয়, 5 মানে 30, তার মানে কি এই স্পিডে গেলে আমার মোট 30 মিনিট লাগছিল। এই 30 মিনিট লাগার ফলে কি দেখলাম? কোশ্চেনে দেখো 11 মিনিট দেরি হয়েছে। তাই 30 মিনিটে গিয়ে পৌঁছেছি, গিয়ে দেখছি 11 মিনিট দেরি হয়ে গেছে। তাহলে আমার সঠিক টাইমটা কত? 11 মিনিট কম না? তাহলে এই 30-এর থেকে কী করতে হবে? 11 বিয়োগ করতে হবে। তাহলে আসল টাইম কত মিনিট ছিল? 19 মিনিটের রাস্তা। তা আসল টাইম কত থাকবে? 19 মিনিট। মানে আমাকে 19 মিনিটের মধ্যে ওই জায়গাটায় পৌঁছতে হবে। ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? স্পিডের রেশিও এই হলে টাইম রেশিও উল্টে যায়। দুটো টাইমের রেশিওতে পার্থক্য দেখলাম, একটা পেনের দাম যদি 6 টাকা হয়, কারণ কি দুটো টাইমেই দেরি হচ্ছে, দেরি হলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তা দুটো টাইমের পার্থক্য কত? 6। এখানে দেখলাম 5, এখানে দেখলাম 4। তাহলে 1 মানেই কী হলো? 1 মানেই 6। তার মানে কি একটা পেনের দাম 6 টাকা হলে 5টা পেনের দাম 30 টাকা। তাহলে কি হলো? আমার এই স্পিডে গেলে 30 মিনিট লাগছিল, কিন্তু 30 মিনিটে পৌঁছে গিয়ে দেখি কি আমার 11 মিনিট লেট হয়ে গেছে। তা 11 মিনিট যদি লেট হয়ে যায়, তাহলে আসল টাইমটা কত হবে? 11 মিনিট কম না? তা 30-এর থেকে 11 কমালে কত মিনিট হলো? 19 মিনিট। আর ওই টাইমটা আমার 19 মিনিটেই কভার করতে হতো। আর এটাই কি সঠিক সময়। ঠিক আছে? নেক্সট করছি। ঠিক আছে? মুসলাম, ভিডিও তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করো, ওয়েদার খারাপ, কি আর করা যাবে, একটু অ্যাডজাস্ট করো। ঠিক আছে? ওয়ানের কোশ্চেনটা ঝপ করে পড়ে নাও একবার, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আমরা সবসময় একটা সূত্র জানি, তাই না? টাইম অ্যান্ড ওয়ার্কে কী বলেছিলাম? M1 D1 T1 E1, M1 D1 T1 E1 বাই W1 ইকুয়াল টু কী হয়? M2 D2 T2 E2 বাই W2। তার মানে কি কাজ সবসময় নিচে হবে আর বাকি সব কিছু হয় কি ওপরে। বোঝা গেছে? তো আমাকে দেখো এর পরের কোশ্চেনটা কী দিয়েছে? পরের কোশ্চেনটা হচ্ছে 36 দাগের কোশ্চেন। ঠিক আছে? ঠিক এই ফর্মুলা ইউজ করবো। মানে কি যেটা কাজ হবে সেটা সবসময় কিছু মুখস্থ করতে হবে না, যেটা কাজ হয় কাজের পরিমাণটা নিচে আর বাকি কী হবে সব ওপরে। ঠিক আছে? দেখো কী বলেছে? বলেছে 6টি গরু 25 দিনে, এবার দেখো কাজ বলেছে 12 হেক্টর জমি চাষ করে। তা 12 হেক্টর জমি যে চাষ করে, এটা কাজের পরিমাণ না? মানে ওইটা জাস্ট নিচে আর সব ওপরে। তোমাকে এই দিকে একটা গ্রুপ দিয়েছে, সেটা হচ্ছে এই গ্রুপ, আর এই দিকে আর একটা গ্রুপ দিয়েছে। দেখো সেটাই কি বলেছে? বলেছে 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে হবে। তাহলে কাজের পরিমাণটা কী করতে হয়? নিচে লিখতে হয়। কাজের পরিমাণটা জাস্ট নিচে আর বাকি সব কী হয় ওপরে। এবার জাস্ট আর কাটাকাটি আর কিছু নেই। আমরা জাস্ট M1 D1 T1 E1 বাই W1 করেছিলাম না টাইম অ্যান্ড ওয়ার্কে? যে এটা মানুষ, এটা ডে, এটা টাইম, এটা এফিসিয়েন্সি, আর এটা কি ওয়ার্ক। তাহলে এই দিকে একটা গ্রুপ থাকবে, এই দিকে একটা গ্রুপ থাকবে। শুধুমাত্র করতে হয় কি ওয়ার্কটা নিচে আর বাকি সব কি বাকি সব উপরে চলে যায়। ঠিক আছে? তার মানে এখানে ওয়ার্কটা কি 12 হেক্টর জমি, এটাই জাস্ট নিচে আর বাকি সব উপরে। মুখস্থ করার দরকার নেই, জাস্ট কাটাকাটি করতে হবে। এটার থেকে এটা কাটলাম, কত হলো? 6 দিয়ে কাটলে 2, এখানে 5 দিয়ে কাটলাম
5, এখানে 5 দিয়ে কাটলাম কত হয় 2, আবার 5 দিয়ে কাটলাম, তো এখানে আবার 5 দিয়ে কাটলে কত হয় 4। তাহলে x সমান সমান কি হলো 2 আর 2 এর 4 আর 4 চারি কত হয়ে গেল 16। তাহলে কত হেক্টর জমি চাষ করবে 16 হেক্টর জমি চাষ করবে, ঠিক আছে। জাস্ট কাজটা নিচে বসবে আর বাকি সব উপরে বসবে, ঠিক আছে। হয়ে গেল 36 দাগের কোশ্চেন, জাস্ট কাটাকাটি করা আর কিচ্ছু নেই, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, মুছলাম। ওয়ানের কোশ্চেন ঝপ করে দেখে নাও, তাতেই দেখে নাও। দেখো কি বলেছে, বলছে 600 টাকায় একটি রেডিও বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো। তা 600 টাকায় বিক্রি করে দেখলাম 100 টাকা ক্ষতি হলো, তা রেডিওটার দামটা কত ছিল? নিশ্চয়ই 600 থেকে 100 টাকা বেশি হলো, তাই জন্য 100 টাকা ক্ষতি হয়েছে, তাই না। রেডিওটার ক্রয় মূল্য তাহলে কত? 600 টাকায় বিক্রি করে দেখছি 100 টাকা ক্ষতি হয়ে গেছে। দেন 100 টাকা যোগ করে দিলে কি হবে? তার ক্রয় মূল্য বেড়ে যাবে, 100 টাকা এমনি তো ক্ষতি হয়েছে। তাহলে ওর ক্রয় মূল্য কত? বলবো 700 টাকা। আর এই 700 টাকাটা কি? সিপি, মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। 600 টাকায় বিক্রি করে দিচ্ছি, 100 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা বেশি, তাহলে ক্রয় মূল্য কত? 700 টাকা। বলেছি আমি 16% লাভ করতে চাই, তাই না। তা 16% লাভ করা মানে কি? বের করি। 700 এর 16% মানে কি? বলবো 700 এর 16% মানে 8। 700 লং কত হয়? 600 লং 96, 700 লং 112। তার মানে কি আমাকে 100। সাকিল মিউট করো, স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে, তুমি মিউট করো। যে একটু বোঝার চেষ্টা করো, কথা না বলে বোঝার চেষ্টা করো। ওয়েদার খারাপ হয়েছে, একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে, ঠিক আছে। আবার বলছি, দেখো 600 টাকায় কি বিক্রি করে দেখছি 100 টাকা ক্ষতি হয়েছে, তাহলে দাম কত ছিল? 100 টাকা ক্ষতি হয়েছে কেন? কারণ 100 টাকা কম নিয়েছি, তাই। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা বেশি, মানে কত? 700 টাকা। তাহলে 700 টাকাটাই কি? 700 টাকাটাই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। এবার আমাকে বলেছে কি, আমাকে 16% লাভ করতে হবে। 700 টাকা যদি ক্রয় মূল্য হয়, তা 16% লাভ করা মানে কি? 16%। তা 700 এর 16% দিয়ে কত হয়? তা 700 এর 16% পার্সেন্টেজ যদি হচ্ছে 100, 0 0 কাটলাম, 600 লং 96, 700 লং কত হয়? 112। তা 700 টাকার মাল 16% লাভ করতে চাইছি, তাহলে আমাকে লাভ রাখতে হবে কত? 112 টাকা লাভ রাখতে হবে, ঠিক আছে। তাহলে জিনিসটাকে আমাকে বেচতে হবে কত টাকায়? 700 টাকা তো দাম ছিল, প্লাস 112 টাকা, মানে 16% লাভ দিচ্ছি। তাহলে জিনিসটা বেচতে হবে কত? বলবো 812 টাকায় বেচতে হবে। হয়ে গেল 16% লাভ, ঠিক আছে। জিনিসটার দাম 700 টাকা ছিল, তার 16% মানে কত দেখলাম? 112 টাকা। তাহলে 700-র উপরে 112, 16% মানে কি? 112 টাকা লাভ রাখতে হবে। তাহলে জিনিসটাকে বেচবো কত টাকায়? 700 টাকা, আর 112 টাকা লাভ, তাহলে বেচতে হবে 812 টাকা, ঠিক আছে। শেষ হয়ে গেল। পরের কোশ্চেনে যাও। আগের দিনও এরকম ধরনের একটা অঙ্ক করিয়েছি, দেখো কি বলছো। কি বললো কে জানে? কিছু বুঝতে পারলাম না, কিন্তু উত্তর 812, ঠিক আছে। বুঝলাম। ভিডিও যদি ক্লিয়ার না থাকে একবার বাইরে গিয়ে আবার যাও, আর নাহলে তোমাদের গ্রুপে তো ভিডিও দিয়ে দেওয়াই হবে, ঠিক আছে। একবার তখন চেক করো। পরেরটা দেখো, বলেছে 5% হারে প্রত্যেক বছর বৃদ্ধি পায়। তা 5% যদি বৃদ্ধি পায়, তাহলে গল্পটা কি হবে? গল্পটা হবে 100 আর 105-এর, বোঝা যায়। বৃদ্ধি মানে গল্পটা সবসময় কি হবে? 100 আর 105-এর, 95 কোনোদিন আসবে না, ঠিক আছে। বৃদ্ধি যেহেতু বলেছে, গল্পটা সবসময় হবে কি? 100 আর 105। বলেছে কি 2021 সালে জনসংখ্যা কত বলেছে? 4410। তা 2021 সালে এই হয়েছে, বলেছে 2019 সালে কত ছিল, মানে 2 বছর আগে কত ছিল। তা বাড়তে বাড়তেই তো এই জায়গাটায় পৌঁছেছে 2021 সালে, তাই না। 2021 সালে বাড়তে বাড়তেই এই জায়গাটা পৌঁছেছে। তাহলে 2019 সালে কি ছিল? নিশ্চয়ই এর থেকে কম ছিল, বোঝা যায় তো কি বললাম। যে আমার 5% করে বাড়ছে, তো বাড়তে বাড়তেই কি হয়েছে? 2021 সালে এখানে পৌঁছেছে। তাহলে 2019 সালে কত ছিল? নিশ্চয়ই এর থেকে কম ছিল। তা এই জিনিসটাকে আমাকে কমাতে হবে। তা 100 আর 105-কে এমন কিভাবে ইউজ করব যাতে জিনিসটা কমে, বোঝা আছে। কারণ 5% বৃদ্ধি মানে কি? 100 আর 105-এর গল্প। তাহলে এইটাকে তো আর 95 করা যাবে না। 100 আর 105-কে এমনভাবে ইউজ করব যাতে এই ভ্যালুটা কমে। তা কমবে কেমন করে? যখন ওপরে ছোটোটা দেব আর নিচে বড়টা দেব, এটা দুবার ইউজ করব। কারণ কি?
21 থেকে 19 2 বছরের ডিফারেন্স। যদি 3 বছর বলতো 18 বলতো তাহলে 3 বার ইউজ করতাম, 2 বছর বলেছে তাই 2 বার ইউজ করবো। তা জিনিসটাকে আমার কমাতে হবে, তাহলে উপরে ছোটো দিয়েই কমবে। এবার কাটাকাটি করলাম, কত হয় 20 21, কাটাকাটি করলাম কত হয় 20 21। আমরা জানি কি 21 স্কোয়ার কত হয় 441 হয়, তাহলে 21 × 21 করলে কত হয় 441 কেটে গেল, পড়ে থাকলো কত 10। তাহলে 2019 সালে কত ছিল লোক 2 2 4, 4-এর পরে 1 2 3 শূন্য। 2021 সালে 2019 সালে এই পরিমাণ লোক ছিল। ঠিক আছে, জিনিসটাকে জাস্ট কমাতে হবে, কারণ আগে তো কি ছিল কম ছিল, বাড়তে বাড়তে এত জায়গায় পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে 38 টাকার অঙ্ক করলাম কিন্তু 38, এরপরে 39-এ চলে যাবো। ঠিক আছে, মুছছি কিন্তু, মুছলাম, ভিডিও তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মুছলাম। দেখো 39 থেকে কি বলেছে, কি বলছে মিউট করো, বুঝতে পারছো না কি বলছে, নিজেদের মতো গল্প করছো। তোমরা ভিডিও পেয়ে যাবে। দেখো এই আমার সংখ্যা দেওয়া রয়েছে 8003, বলেছে এই 4টে সংখ্যা রয়েছে, এই 4টে সংখ্যা দিয়ে আমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাতে হবে। তো এই 4টে সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হতে পারে 4 3 0 0। আর বলেছে কি এইটা দিয়েই আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম বলেনি, ক্ষুদ্রতম বললে তো 0038 লিখে দিতাম। এটা কি আর তখন 4 অঙ্কের থাকতো, শূন্য তো কোনো ভ্যালু নেই, তখন এটা 2 অঙ্কের হয়ে যেত, তাই এইটাকে লেখা যাবে না। বলেছে এইটা দিয়েই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাবো, সেটা কত হয় 8300, আর এটা দিয়েই 4 অঙ্কেরই ক্ষুদ্রতম, সেটা কত হবে 3008। আর বলেছে এই দুটোর পার্থক্য বের করতে, মানে কি বিয়োগফল। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি হলো, এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় 2, এখান থেকে বিয়োগ করলে কত হয় 9, থাকলো কত 2, আসলো কত 5, 5292। তাহলে এই সংখ্যা দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফলের পার্থক্য কত আসলো এইটা, আর এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছি, এবার 40 দাগ বলবো। ঠিক আছে, মুছলাম। দেখো 40 দাগের অঙ্ক একবার পড়ে নেবো, যখনই বলবো একবার করে পড়ে নেবে, তাহলে বুঝতে হবে ভালো করে, নাহলে কিন্তু সমস্যা হবে। একবার করে তো বুঝবে, নাহলে বুঝবে কেমন করে। বলছে একটি পরিবারের বাড়ি ভাড়া ছাড়া সমগ্র ব্যয়ের 78% অন্যান্য খরচ হয়। তা 78% যদি অন্যান্য খরচ হয়, তো টোটাল খরচ তো 100%, 100-র মধ্যে 78% অন্য খরচ, তাহলে বাড়ি ভাড়ার জন্য কত যায় 22% না, টোটাল হচ্ছে 100%, 100% হচ্ছে টাকা, তোমার ইনকাম হচ্ছে 100%, তার মধ্যে বলেছে 78% অন্যান্য খরচ যায় আর বাকিটা বাড়ি ভাড়া যায়। ঠিক আছে, তাহলে বাকিটার পরিমাণ কত 78, যদি 100-র মধ্যে যদি 78 টাকা যদি অন্যান্য খরচ হয়, তাহলে 22 টাকা কী হবে বাড়ি ভাড়া। আর সেটাই কি বলেছে 22% মানেই বলে দিয়েছে আমাকে 1309, কারণ বাড়ি ভাড়ার জন্য ওই লোকের এত যায়। তাহলে টোটাল 100 টাকা ইনকাম করেছি, তার মধ্যে 78% টাকা অন্য কিছু করেছি আর বাকি টাকা বাড়ি ভাড়া। তাহলে 78 টাকা যদি অন্য কিছু খরচ করি, তাহলে 22 টাকা যেটা পড়ে থাকে সেটা কি করেছি বাড়ি ভাড়া, আর যেটা 22% সেটা বাস্তবে কত বলেছে 1309। বোঝা গেল অবধি? তার মানে কি 22%-এর ভ্যালুই হচ্ছে 1309 টাকা। ঠিক আছে, আমাকে চেয়েছে কি যে মাসিক আয় কত। ঠিক আছে, ব্যয়ের 70%, মানে ব্যয় করেছিল আয় বলেনি ব্যয়, তাহলে ব্যয় যদি 100% হয় তার মধ্যে 78% এই আর 22% এই, এটাই বলেছিল আমাকে, ওটা আয় বলেনি কিন্তু, যে টোটাল যদি আমি 100% ব্যয় করি, ব্যয় করার মধ্যে বলেছে 78% করি এমনি খরচ আর 22% করি বাড়ি ভাড়ার জন্য খরচ। তো এই 22%-এর ভ্যালু কি বলেছে এত টাকা, তাহলে 22%-এর যদি ভ্যালু এত টাকা হয়, 1%-এর ভ্যালু কি হয় বলবো এইটার নিচে 22 চলে যায়। আর যদি বলে তাহলে টোটাল ব্যয় কত করেছিলাম, টোটাল ব্যয় হচ্ছে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত বলবো 100%-এর ভ্যালু হচ্ছে এই। ঠিক আছে, তাহলে 22% যেটা সেটা মানেই এত, 1% মানে কত কমবে, তাই জন্য নিচে 22, আর 100 মানে কত 100 মানে হচ্ছে বেশি, তাই হয়ে গেল।
11 দিয়ে কাটাকাটি করি, 11 দিয়ে হলো 2, 11 দিয়ে কাটলাম 1, 11 দিয়ে কাটলাম 1, এটা কত হলো 9, ঠিক আছে, 9 11 99, 2 দিয়ে কাটলাম কত হয় 50, ঠিক আছে, তাহলে গুণ করে টোটাল আসলো কত 0, 5 19 95 আর এখানে 5, টোটাল টাকা আসবে কত এত। তাহলে জিনিসটা আরেকবার বলি, টোটাল 100 টাকা ব্যয় করো, এই 100 টাকা হচ্ছে ব্যয়, টোটাল 100 টাকা তুমি ব্যয় করো, সেই 100 টাকার মধ্যে 78 টাকা করো এমনি খরচ, আর 22 টাকা করো কি বাড়ি ভাড়ার জন্য খরচ, যেটা 22 টাকা রেশিওতে সেটা বাস্তবে কত এত টাকা। তাহলে 22-এর ভ্যালু যদি এত হয়, 1-এর ভ্যালু কত এটা বাই 22, তাহলে 100-এর ভ্যালু কত হবে ইন্টু 100, তার মানে কি 100 মানে কি টোটাল ব্যয়টা বেরিয়ে গেল, কাটাকাটি বললাম করে দেখলাম এত উত্তর আসলো, তাহলে টোটাল ব্যয় কত, টোটাল ব্যয় হচ্ছে এত টাকা, ঠিক আছে। নেক্সট দেখো বুঝলাম, এবার দেখো 41 দাগের কোশ্চেন বলেছে 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 40 সেকেন্ড অতিক্রম করে। আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে, গতিবেগ বের করতে বলেছে, মানে কি স্পিড বের করতে বলেছে, তাই স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম হয়, স্পিড মানে কি টাইমটা জাস্ট নিচে নেমে আসবে, তাহলে কি হয় ডিস্টেন্স বাই টাইম। তা আমাকে কোনো একটা প্ল্যাটফর্ম যে লম্বা এত মিটার লম্বা একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তা 150 মিটার যে দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে। তাহলে ওতে মোট অতিক্রম করতে হচ্ছিল কত মিটার 250 আর 150, মোট কত হয় 400 মিটার। তাহলে ওপরে যে ডিস্টেন্সটা হলো ওকে তাহলে অতিক্রম করতে হচ্ছে কত 400 মিটার, ঠিক আছে। আর এই 400 মিটার অতিক্রম করতে টাইম লেগেছে কত 40 সেকেন্ড। এইবার বলো এইটা মিটার এটা সেকেন্ড, ঠিক আছে, এত সেকেন্ড লেগেছে, ঠিক আছে। কিন্তু আমাকে উত্তরটা কিসে দেওয়া রয়েছে কিলোমিটার পার আওয়ার না, কিন্তু এইখানটায় উত্তরটা পেলে আমরা কি পাবো মিটার পার সেকেন্ড। কিন্তু এই মিটার পার সেকেন্ডকে আমাকে যদি কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হয়, এটা মিটার পার সেকেন্ড ছোট হোক না, যাচ্ছি কিলোমিটার পার আওয়ারে, তাই জন্য কী করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। বড় এককে গেলে মাথায় সবসময় মনে রাখবে যে 18 আর 5টাই তো ইউজ করতে হয়, বড় এককে গেলে বড়টা ওপরে গুণ করতে হয়, আর ছোটোকে গেলে ছোটোটা ওপরে গুণ করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে যাবো, তাহলে কী দিয়ে গুণ করবো 5/18 দিয়ে গুণ করবো। এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, কত হলো 10, এটার সঙ্গে এটা কাটলাম কত হলো 2, তাহলে আমার টোটাল কত লাগলো স্পিড 36 কিলোমিটার পার আওয়ার। কারণ আমার কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে 250 মিটার আর 150 মিটার, তাহলে মোটামুটি অতিক্রম করতে হচ্ছে কত মিটার 400 মিটার। কত সেকেন্ডে অতিক্রম করছি 40 সেকেন্ডে। তাহলে স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, তার ডিস্টেন্স কত ছিল 400 আর টাইম কত 40। এটা ক্যালকুলেশন করলে কী বেরোয় মিটার পার সেকেন্ড, আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে, কারণ কি আমাকে উত্তরগুলো সব কিলোমিটার পার আওয়ারে দেওয়া। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে কী করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। মনে করবো বড় এককে যেতে গেলে ওপরে বড়টা দিয়ে গুণ, তাহলে 18/5 দিয়ে গুণ করে দিলাম, উত্তর কত আসলো 36 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। পরেরটাতে চলে গেলাম, মুসি পয়েন্টটা দেখো বলছে 665 টাকায়, 665 টাকায় যদি তুমি কোনো দ্রব্য বিক্রি করো তাহলে তোমার কি 5% লস হয়ে যায়। তার মানে কি যদি আমার ভ্যালু টোটাল ভ্যালু যদি 100% হয় তো 5% লস খেয়ে গেছি, তাহলে পকেটে ঢুকেছে কত পার্সেন্ট 95% ভ্যালু না। আমার টোটাল ভ্যালু হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য কি ধরা হয় কি 100, ঠিক আছে। সেখান থেকে আমি দেখছি কি আমার কিছু বেচার পরে 5% ঝাড় খেয়ে গেছি, ঠিক আছে। তো 5% যদি ঝাড় খেয়ে যায় তাহলে আমার পকেটে ঢুকেছে কত পার্সেন্ট 95% না। আর সেটা কেন ঢুকেছে এই টাকার জন্য ঢুকেছে, তাহলে 95% যে পকেটে ঢুকলো সেটা মানে কি এই টাকাটা না, কারণ এই টাকাটায় বিক্রি করেছি বলেই তো 5% ঝাড় খেয়ে গেছি,
তাহলে আমার পকেটে ঢুকেছে কত পার্সেন্ট? 95%। আর সেটাই কি, সেটা এই টাকাটা না? তাহলে এই টাকাটার ভ্যালুই কত? বলবো 95%। মানে 95%-এর ভ্যালুই কত? এত টাকার সমান। কারণ এই টাকাটায় বিক্রি করার ফলে আমি দেখলাম কি 5% ঝাড় খেয়ে গেছি। আর 5% ঝাড় খাওয়া মানে কি, পকেটে 95% ভ্যালু পকেটে ঢুকেছে। আর সেটা কেন ঢুকেছে? এই টাকার জন্য। তাহলে এই টাকাটার ভ্যালু কি 95%। তাহলে 95% মানে এই টাকা। তাহলে 1% মানে কত? বলবো এটা বাই 95। ঠিক আছে, 1% ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার কি হবে? আমাকে চেয়েছে কি, বলছে 12% লাভে বিক্রয় করতে গেলে কত হয়? তাহলে 12% মানে কি, 12% লাভ মানে 112 বিক্রি করা। তা 12% লাভে বিক্রি করা হলে কি হবে? 112 ভ্যালু কত? বলবো এই। ঠিক আছে, তাহলে 95% ভ্যালু মানে এত, 1 মানে হচ্ছে কম, তাই 95-তে ভাগ হয়ে গেল। তাহলে 112 মানে কি হবে? বলে 112 মানে এটা জাস্ট গুণ হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো আমাকে ভালো সংখ্যা দিয়েছে তো নিশ্চয়ই কাটাকাটি যাবে। তো এই 9 দিয়ে কাছাকাছি 66-এর কাছাকাছি কি আছে? 7 9 63 হয় না? তা দেখো 7 দিয়ে কাটা যায় কিনা একবার দেখি। এই 9 দিয়ে 66-এর কাছাকাছি 7 যায় না? তাহলে 7 দিয়ে ডাইরেক্ট দেখি। তো 7 দিয়ে কাটলে কত হয়? মানে 7 একবার 95 দিয়ে কাটছি, তা 7 গুণ করলে কত হয়? বলবো দেখো 5 7 35-এর 5 হাতে থাকলো কত? 3। 7 9 63 আর 3 কত হয়? 66। মানে কি 95 দিয়ে ডাইরেক্ট এটা কাটা যাবে। ঠিক আছে, তাহলে 7 × 112 কত হয়? 7 12 84 7। তাহলে টোটাল কত টাকা আসলো? টোটাল এত টাকা বিক্রি হবে। বিক্রি করলে তবেই আমার 12% লাভ হবে। ঠিক আছে, তার মানে কি 95%-এর ভ্যালু হচ্ছে এত টাকা, 112%-এর ভ্যালু কত টাকা? জাস্ট ক্যালকুলেশন। আর দেখলাম কি ভালো উত্তর আছে, তার মানে কি কাটাকাটি যাবে। তো দেখলাম এর কাছাকাছি কি সংখ্যা আছে, যা গুণ করে 9-এর সঙ্গে 66-কে গুণ করে মেলে দেখলাম 7 9 63 আছে। তো 7 দিয়ে একবারে 7 দিয়ে একে গুণ করে দেখলাম যে এইটা পাওয়া যায় কিনা। দেখলাম হ্যাঁ 7 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে কাটাকাটি করলে কত হয়? 7 বারে, মানে কি 7 95-তে এটা হয়। তো 7 দিয়ে কাটাকাটি গুণ করে দিলাম, উত্তর পাওয়া গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলছি। আর এটা ছিল কত দাগের অঙ্ক? দাগ নম্বরটা লেখা হয়নি। এটা ছিল হচ্ছে 42 দাগের অঙ্ক। ঠিক আছে, 42 দাগের অঙ্ক ছিল। ঠিক আছে, বলছে আমি 5% ঝাড় খেয়ে গেছি, তাই না? কত টাকায় বিক্রি করার জন্য? 665 টাকায় বিক্রি করেছি বলে 5% ঝাড় খেয়ে গেছি। তা 5% যদি ঝাড় খেয়ে যায় তোমার পকেটে কত পার্সেন্ট টাকা ঢুকেছিল? টোটাল টাকা তো 100 ধরা হয়, ক্রয় মূল্য কত ধরা হয়? 100 না? তাহলে 5% ঝাড় খেয়ে গেছি। তা থাকবে কত আমার? 95% ভ্যালু না? তো সেইটাই তো পকেটে ঢুকেছিল, তাই জন্যই তো 5% ঝাড় খেয়েছি বলেছি, নাহলে তো বলতাম আরও বেশি ঝাড় খেয়ে গেছি। ঠিক আছে, তাহলে 5% যদি ঝাড় খাই তাহলে আমার পকেটে ঢুকেছে কত পার্সেন্ট ভ্যালু? 95% ভ্যালু। আর সেটা কোন টাকার জন্য ঢুকেছে? এই টাকার জন্য না? তার মানে কি এই টাকাটাই আসলে 95% টাকার সমান। তাহলে 95% মানেই কি এই টাকাটা। ঠিক আছে, তাহলে 1% মানে কি? জাস্ট 95টা ভাগ হয়ে গেল। এবার আমাকে চেয়েছে কি 12% লাভে বিক্রি করলে কত হবে। তাহলে কি 100 টাকা যদি আসল 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তো 12% লাভ মানে কি 112 টাকায় বিক্রি করবো না? তাহলে 95-এর ভ্যালু এত, 1-এর ভ্যালু এটা বাই 95, তাহলে 112-র ভ্যালু কত হবে? 112-র ভ্যালু তার বেশি হবে, তাই গুণ করে দিলাম। 95 দিয়ে ডাইরেক্ট কেটেছি। কীরকম করে কাটলাম সেটা বললাম। যে এর কাছাকাছি দেখলাম 9-এর কাছাকাছি 7 দিয়ে গুণ করলে 63 হয়, দেখলাম 7 দিয়ে কি গুণ করলে এটা মেলে? বলে হ্যাঁ মিলে যায়। তো ডাইরেক্ট কেটে দিলাম, কেটে দেখলাম 7 হয়। তো 7 দিয়ে এটাকে গুণ করলাম আর 784, 7 বারো 84 আর 7 একে 7 হয়ে গেল 784 টাকা। ঠিক আছে, পরেরটা গেলাম, এটা 42 দাগের অঙ্ক। 43 দাগে গেলাম। দেখো 43 দাগে কি বলেছে? বলেছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 25। তা পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত হয়? ধরে নিলাম দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে a² - b²। এটা মানেই কত? 25। এমনিও করা যায়, কোনো অসুবিধা নেই। দুটি সংখ্যার পরপর সংখ্যা, তাই না? তাহলে a² - b² বর্গের পার্থক্য বলেছে, তাহলে বর্গের পার্থক্য কত বললো? 25। ঠিক আছে, এত ক্লিয়ার। এইটা মানে কি লেখা যায়? a² - b² সূত্র কি বলবো? a + b আর a - b = কি? 25। a + b এর মান আমরা জানি না, কিন্তু a + b এর মান জানি কত? 1। কারণ কি?
কারণ এ দুটো পরপর দুটো সংখ্যা, তা পরপর দুটো সংখ্যা পরপর লেখো, একটা লেখো 13, একটা লেখো 14, তা পরপর দুটো সংখ্যা যদি বিয়োগ করো তো বিয়োগ ফলটা কত হয়, বড়টাতে ছোটা বিয়োগ করলে এক হয় না, মানে কি পরপর দুটি সংখ্যার বিয়োগ ফল সবসময় একই হয়, এক হয়, ঠিক আছে। মানে ধরো একটা 30 আর একটা কত 31, তা পরপর দুটি সংখ্যার বিয়োগফল কত হয়, একই হবে, কারণ পরপর দুটি সংখ্যা তো বিয়োগফল একই হবে। তো a প্লাস বি জানি না, a মাইনাস বি হয় কত 1, কারণ কি বলেছে এটা পরপর দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 বলেছে, কারণ দুটো সংখ্যার বর্গের পার্থক্য এই বলেছে। তো এটাকে সূত্রে ভাঙলাম, a প্লাস বি a মাইনাস বি মানে কত 1, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম, তাহলে আসলো কি, এখানটা আসলো a প্লাস বি এর মান হচ্ছে 25। এত অবধি ক্লিয়ার, যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 25 বলেছে। তা দুটি সংখ্যার বর্গ কি দিলাম, একটা দিলাম a, একটা দিলাম b, তার এ বর্গের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটোর পার্থক্য কত বলেছে 25। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি 1 হবে, কারণ কি এরা পরপর দুটি সংখ্যা, তা পরপর দুটি সংখ্যা কত হয়, একই হয়, তা পরপর দুটি সংখ্যার পার্থক্য কত 1, তাহলে এখানটা বসে গেল। তাহলে a প্লাস বি এর মান ডাইরেক্ট কি পাগলো যে 25। এইবার কি পেলাম, আর একটু আগে বললাম না দুটি সংখ্যার পার্থক্য কত হয় 1, তাহলে এই জায়গাটা আবার ইউজ করো, এটাকে দুটি সংখ্যার পার্থক্য কত হয় 1, ঠিক আছে। a প্লাস বি এর মান 25, a মাইনাস বি এর মান কত 1। বড় সংখ্যা হচ্ছে সবসময় এই দিকেরটা, আর এটা হচ্ছে ছোট সংখ্যা। এবার দেখো আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে হচ্ছে যে ছোট সংখ্যাটি কত, তা ছোট সংখ্যাটি মানে হচ্ছে বি বার করতে বলেছে। তো এটা প্লাস এটা মাইনাস, তো বিকে তো কাটলে চলবে না, তো টোটালটাকে কি করলাম মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এটা মাইনাস, এখানে মাইনাস ছিল, মাইনাস দিয়ে গুণ করলে কি হয় প্লাস, এটা মাইনাস। এবার দিয়ে কাটাকাটি করি, এ আর এ কেটে গেল, কারণ এখন এগুলোই হচ্ছে আসল চিহ্ন, এই নিচের গুলোই হচ্ছে আসল চিহ্ন, ওপরের চিহ্ন আর কিছু নেই। এখানে একটা বি, এখানে একটা প্লাস বি, মানে কত 2b মানে কত হলো 25 থেকে 1 বিয়োগ করলে কত হয় 24, তাহলে বি এর ভ্যালু কত হলো, এটার সঙ্গে এটা কাটলো কত হয়ে গেলো 12, তাহলে ছোট ভ্যালুটা কত হলো 12, ঠিক আছে হ্যাঁ। কারণ দুটি সংখ্যার বর্গের পার্থক্য এটা বলেছে, এখান থেকে a প্লাস বি a মাইনাস বি লেখা যায়, আর পরপর দুটি সংখ্যা বলেছে বলে এর বিয়োগফলটা সবসময় কি হবে 1 হবে। a প্লাস বি এর মান কত পাওয়া গেল 25, আর a মাইনাস বি তো বলেই দিলাম 1 হবে, কারণ কি পরপর দুটি সংখ্যা, আমাকে ছোট সংখ্যা পেয়েছে, তার মানে কি b বার করতে বলেছে, যদি বড় সংখ্যা বলতো তাহলে a বার করতাম, তাহলে b বার করতে বলেছে বলে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, 2b মানেই হচ্ছে বিয়োগফল কত হয় 24, তাহলে শুধু b মানে কত হলো 12, তাহলে ছোট সংখ্যাটা কত 12, ঠিক আছে। পরের কোশ্চেনে যাচ্ছি, 44 দাগ, মুছলাম। দেখো 44 দাগ বলেছে কি, মাঠের চারদিকে মানে কি বাইরের দিকে রাস্তা আছে, আমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র একই ধরনের হয়, আর আয়তক্ষেত্রের কি বলেছিলাম যখন বাইরের রাস্তা হয় তখন এইটা লিখেছিলাম না 2 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে চওড়া, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2 ইন্টু এক্স, এই লিখেছিলাম, কারণ কি বাইরের মাঠের চারদিকে এত মিটার রাস্তা আছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। মাঠের বাইরের চারদিকে তো 1 মিনিট দাঁড়াও, ভেতরের চারদিকে না বাইরের চারদিকে, ঠিক আছে বাইরে যখন মাঠের চারদিকে বলেছে কিন্তু ভেতরের না বাইরের বলি, বাইরের চারদিকে বলেছে, বাইরের চারদিকে হলে সবসময় কি হয় 2 ইন্টু চওড়া, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2 ইন্টু চওড়া, এক্স মানে কি চওড়া, ঠিক আছে। আর যদি এটা ভেতরের চারদিকে হয় তাহলে এখানটায় কি হয় জাস্ট মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আয়তক্ষেত্রের সূত্র এটা, বর্গক্ষেত্রের সূত্র এটাই হবে, কিন্তু সেই জায়গায় এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আলাদা আলাদা হয়, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দুটোই হয়ে যায় কি সেম, ঠিক আছে, মানে এখানে দুটোই একই মান বসাবো, ঠিক আছে। তো আমি এখানটা ভেতরে না বাইরে সেটা কিছু বলেন, ঠিক আছে, আমি বাইরেটা ধরেই করি, দেখো কি বলে যে বাইরে ধরো রাস্তা রয়েছে, ঠিক আছে, কি বলেছে 2 ইন্টু 3 এই বলেছে,
বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কি জানি? এখনো জানি না। বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে না 320, তা আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4a, আর 4a মানে কি 320। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 80। তার মানে কি পেলাম? আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান কত? 80 পেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা আছে অবধি? বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 320, তাহলে 4a = কত হবে? 320। তাহলে এর মান কত হবে? 4 দিয়ে কাটলে কত হয়? 80। ঠিক আছে, আমাদের আয়তক্ষেত্রের কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থটা হয় আলাদা, কিন্তু এখানে বড় ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাই এখানে কি দেবো? এটাও 80, এটাও 80, আর এটা কি 2 × 3। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। কি হবে? 3 × 2 = 6, আর এখানটা কি হয়? 180, 80 আর 80 160, আর 6 কত হয়? 166। এবার জাস্ট এটা দিয়ে গুণ করে দেবো, তাহলে কি বেরোলো? এইটা যে সূত্র লিখলাম এটা কি? বাইরের রাস্তা। এখানটা একটু কনসেপ্টটা ক্লিয়ার নেই যে রাস্তাটা বাইরে না ভেতরে, কারণ এখানে বাইরেটা বলেনি, বলছে মাঠের চারদিকে বলেছে, তা ধরে নেবো যে বাইরেই রাস্তা আছে। ঠিক আছে, আর ভেতরের চারদিকে হতে পারে, বাইরের চারদিকে হতে পারে, যদি কিছু বলেনি তা বাইরে ধরে নিচ্ছি। তা বাইরে নিয়েছি বলে এই জায়গাটা কি হলো? প্লাস। যদি ভেতরে হতো শুধু এই জায়গাটা মাইনাস হতো, আর পুরোটাই কি হতো? সেম হতো। ঠিক আছে, এবার যা শুরু করবো। 6 6 36, 6 হায় থাকলো কত? 3, 6 16 96, 96 আর তাহলে কত হয়? 99। তাহলে উত্তর কত হয়ে গেল? 996 এত মিটার স্কোয়ার। ঠিক আছে, আর এটাই উত্তর রয়েছে 2 দাগে। যেহেতু কিছু বলেনি, এটা বাইরের উল্লেখ করলে ভালো হতো, যেহেতু মাঠের চারদিকে বলেছে তো ধরে নিলাম বাইরের চারদিকেই আছে। ঠিক আছে, তাহলে আমাকে কী দেওয়া হলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই সূত্রটাই ফলো করে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যা ফলো করে বড় ক্ষেত্রের ক্ষেত্রেও একই ফলো করে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা আলাদা রকমের হয়, কিন্তু বড় ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থটা সেম হয়, তাই দু জায়গাতেই 80 বসিয়ে দিয়েছি। বাইরের রাস্তা বলে এই জায়গাটা প্লাস, যদি ভেতরের রাস্তা বলতো তাহলে এই জায়গাটা জাস্ট মাইনাস হতো। একসঙ্গে লিখে রাখো। ঠিক আছে, তাহলে কী করলাম? 2 × চওড়া দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2 × চওড়া। ঠিক আছে, এইটুখানি। হ্যাঁ, বুঝলাম না। এটা ডাইরেক্ট সূত্র দিয়ে করা যায়। ঠিক আছে, এমনিও একে করা যায়, ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করবে, দেখবে সহজে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রেও যা হয় বড় ক্ষেত্রেও সেম সূত্র হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা আলাদা হয়, কিন্তু বড় ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা সেম হয়। তাহলে 2 × x, x মানে কি? চওড়া। তা 3 করে চওড়া করেছিল, 2 × চওড়া 80 + 80 + 2 × চওড়া। যেহেতু ভেতরে বলেছে বাইরে বলেছে তাই জন্য প্লাস নিয়েছি, ভেতরে বলে কি নিতাম? মাইনাস নিতাম। ঠিক আছে, বুঝলাম। এবার বাইরের রাস্তা বলেছে, বাইরের রাস্তার সূত্র এটা, আর ভেতরে বললে জাস্ট এখানটা মাইনাস হতো। ঠিক আছে, মাথায় রাখবেন। আর এখান থেকে জাস্ট আমি দৈর্ঘ্যটা বের করে নিলাম, কারণ দৈর্ঘ্যটা বলেনি। বুঝলাম। এবার 45 দাগের অঙ্ক দেখো। দেখো কি বলেছে? বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম এই দুটো বাহু সমান। কত বলেছে? 10 10, আর এটা বলেছে কি 12। তো সমদ্বিবাহু ত্রিভুজের আমার ক্ষেত্রফল বের করতে বলেছে। তা আমি সমদ্বিবাহু ত্রিভুজ হোক বা সমবাহু ত্রিভুজ হোক বা বিষমবাহু ত্রিভুজ হোক, যে ত্রিভুজই হোক না কেন আমরা একটা সূত্র ইউজ করতে পারি। সেটা কোনটা? এস দিয়ে যে সূত্রটা হয়। এস মানে কি? অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখানটায় এই সূত্রটা ইউজ করলে অনেক বড় লেভেলের হয়ে যায়। যখন তখন সমদ্বিবাহু দেবে বা বিষমবাহু দেবে সবসময় এস এর সূত্রটা খাটিয়ে দেবো, আর যখন সমবাহু দেবে তখন তো সমবাহু ত্রিভুজের সূত্র জানি √3/4²। কিন্তু যখনই সমদ্বিবাহু দেবে বা বিষমবাহু দেবে তখনই আমরা এস এর সূত্রটা লাগিয়ে দেবো। ক্ষেত্রফলের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে নিচে লিখলাম, ক্ষেত্রফল সমান সমান এস ইন্টু, এটা √ওভার যাবে, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কী হয়? সোজা হয়ে যাবে, কারণ এখানে একটা বি দিয়ে এখানে হাইট বের করতে হবে, বি বার করতে হবে, অনেক ঝামেলা আছে। সেটা না করে আমরা জাস্ট এস এর সূত্র কাটিয়ে দেবো। ঠিক আছে, আর এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এটার পরিসীমা কি হয়? a + b + c/2। তাহলে এস এর মানটা কি হয়? এস এর মানটা হচ্ছে 3টে বাহুর যোগফল/2 হয়। আর এস মানে কি হয়? অর্ধ পরিসীমা। এই সূত্র সবাই আমরা জানি।
এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এস এর মানটা কত আসলো? তো বলবো এস এর মান কি হয়, বলবো এই তিনটে বাহুর যোগফল, তিনটে বাহু যোগ করলে কত হয় 32/2 মানে কত 16। ঠিক আছে, এস এর মান আসলো 16। তাহলে ক্ষেত্রফলকে ডেল্টা দিয়ে চিহ্নিত করে রুট ওভার লিখলাম, মান বসালাম, এস এর মান কত পেয়েছি 16। 16 থেকে যে কোনো একটা বাহু, এ মানে ধরা করে এটা এ বাহু, এটা বি বাহু, আর এটা সি বাহু। ঠিক আছে, 16 থেকে এ বিয়োগ করছি মানে কত 10 বিয়োগ করছি, এ বাহুর মান কত, এ বাহুর মান হচ্ছে 10। তা 16 থেকে 10 বিয়োগ করলে কত হয়, বলবো 6। 16 থেকে আবার বি বাহু বিয়োগ করছি, বি বাহু মানে কত 10, বিয়োগ করলে কত হয় 6। ঠিক আছে, 16 থেকে এবার সি বাহু বিয়োগ করছি, সি বাহুর মান কত 12, বিয়োগ করলে কত হয়, বলবো 4। ঠিক আছে, তাহলে একবারে যখনই সূত্রটা জানবে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারবে। দুটোর যোগফল কত 20 আর 12 কত হয় 32, 32/2 মানে কত হয় 16। তাহলে 16 থেকে এটা বিয়োগ 6, 16 থেকে এটা বিয়োগ 6, 16 থেকে এটা বিয়োগ কত হয় 4। তাহলে ক্ষেত্রফল কত আসলো, বলো প্রত্যেক দুটোর জন্য একটা করে বেরোয়। তা 16 মানে কি বেরোবে, বলবে 16 মানে দুটো 4, বেরোবে একটা 4। বলবে এখানে দুটো 6 রয়েছে তার জন্য কি বেরোবে, বলবে একটা 6। বলবে এখানে 4 রয়েছে, 4-এর জন্য কি বেরোবে, বলবে একটা 2 বেরোবে। রাষ্ট্র কত 4 6 24 আর 2 কত হয় 48, এত সেমি স্কোয়ার। ঠিক আছে, তো এই সূত্রটা যখনই আমাকে সমদ্বিবাহু বলুক বা বিষমবাহু বলুক, যে কোনো ত্রিভুজ বলুক না কেন, এই ক্ষেত্রফলের সূত্র সব ত্রিভুজের ক্ষেত্রে খাটে। কিন্তু সমদ্বিবাহু আর যখন বিষমবাহু বলবে তখন এস এর সূত্রটা কাজে লাগিয়ে দেবো, একবারে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে কি হলো, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে কি এই তিনটে বাহুর যোগফল বাই 2, মানে ডাইরেক্ট লিখতে পারো দুটো বাহুর যোগ করলে কত হয় 20, 32 ভাগ করলে কত হয় 16। 16 থেকে একবার এইটা বিয়োগ, 16 থেকে একবার এইটা বিয়োগ, 16 থেকে একবার এইটা বিয়োগ করলেই কি বেরিয়ে গেল। এবার এখান থেকে জাস্ট দুটোর থেকে বের করলাম, 16 মানে কি দুটো 4, তার জন্য একটা 4 বেরোলো, দুটো 6 রয়েছে তার জন্য একটা 6 বেরোলো, আর 4 মানে কি দুটো 2, তার জন্য একটা 2 বেরোলো। লাস্টে কত 4 6 24 আর 2 48, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, তাহলে এস এর সূত্র কাজে লাগিয়ে দেবো, ডাইরেক্ট আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এটা ছোটোবেলা দিয়ে করেছি সবাই জানি। তাহলে আলটিমেটলি অঙ্কটা কিন্তু এইটুকখানি। ঠিক আছে, এইগুলো যা সূত্র লিখে যার কিচ্ছু না, এগুলো মুখে মুখে করা যায়। ঠিক আছে, মুছলাম, লাস্ট অঙ্ক আজকের মুছছি। দেখো কি বলেছে আমার অঙ্কটা, ভালো অঙ্ক। দেখো বলেছে একটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মানে কি, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। বলেছে এর মধ্যে একটা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। অন্তর্বৃত্ত মানে কি, বলেছে এর মধ্যেখানের যে বৃত্ত আছে তাকে বলা হয় অন্তর্বৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর এই সমবাহু ত্রিভুজের মধ্যে যে বৃত্তটা হয় তাকে বলা হয় অন্তর্বৃত্ত। আর এখান থেকে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এখান থেকে যেটা মান হয় এইটাকে বলা হয় রেডিয়াস। আর বৃত্তের রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এখান থেকে যে রেখাটা টানা হয় এই পরিধি অবধি সেটাকে বলা হয় বৃত্তের রেডিয়াস, আর সেটা কত হয় আর হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই যে বৃত্তের ভেতরে আছে না, এর অনেক প্রমাণ আছে, আমরা প্রমাণ মনে রাখবো না, মুখস্থ করতে গেলে সমস্যা হবে, মানে প্রমাণ দেখতে গেলে সমস্যা। মনে রাখবো কি, যে সমবাহু ত্রিভুজের যে ভেতরে বৃত্ত হয় আর তার ভেতরে যে রেডিয়াস মানে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ মানে কি আর তার মানটা কি হয় a/2√3 হয়। ঠিক আছে, এইটা মনে রাখো যে সমবাহু ত্রিভুজের ভেতরে যে বৃত্ত হয়, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের যে ভেতরে বৃত্ত হয় তার যে বৃত্তের যে ব্যাসার্ধ তার মানটা কি হয়, যে সমবাহু ত্রিভুজের যে বাহু হয় তাকে 2√3 দিয়ে জাস্ট ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে আর এর মানটা বের করি। আমার কি হয়, সমবাহু ত্রিভুজের মধ্যে যে বৃত্ত আছে তার বৃত্তের যে ব্যাসার্ধ তার মানটা কি হয়, জাস্ট একে যে বাহুটা হয় সমবাহু ত্রিভুজ বাহুটাকে 2√3 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এর মান আমার আর এর মানটা কত পাওয়া গেল, এর মান কত বলেছে, এর মান বলেছে 6, তাকে জাস্ট 2√3 দিয়ে ভাগ করবো, এটা দিয়ে এটা কাটলাম 3। ঠিক আছে, কাটলাম 3। এই 3 মানে কি, 3 মানে দুটো √3 গুণফল না, একবার দেখাই। 3 মানে কি, 3 মানে হচ্ছে দুটো √3 মিলেই কি হয়, একটা 3 হয় না। 3 মানে হচ্ছে দুটো √3। তাহলে করলাম কি, একে যদি একটা √3 দিয়ে ভাগ করতে হয়, ধরো একে √3 দিয়ে ভাগ করতে হবে, 3 মানে কি দুটো √3, তার মানে কি 3 জায়গায় দুটো √3 লিখলাম। ঠিক আছে,
সেখান থেকে একটা রুট থ্রির সঙ্গে একটা রুট থ্রি কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে কত? একটা রুট থ্রি না? তার মানে কি এই রুট থ্রি কাটলাম আর এখানে 3 মানে কি দুটো রুট থ্রি, তাহলে পড়ে থাকবে কত? একটা রুট থ্রি। বোঝা গেল? তাহলে এর আর এর মানটা পাওয়া গেল কত? রুট থ্রি। এত অবধি ক্লিয়ার? যে একটা সমবাহু ত্রিভুজ আছে তার মধ্যে যে বৃত্ত আছে তার রেডিয়াসের মান কত হয়? a/2√3। এর মান বলে দিয়েছে 6, তাকে 2√3 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে কাটলাম 3, আর এই 3 মানে কি দুটো রুট থ্রির গুণফল। তা দুটো রুট থ্রিকে যদি একটা রুট থ্রি দিয়ে কাটি তাহলে হবে কত? একটা রুট থ্রি পড়ে থাকে। তাহলে আর এর মান পাওয়া গেল এই। ঠিক আছে? বলেছে আর এর মান এই পাওয়া গেছে। তাহলে আমরা বৃত্তের বলেছে না অন্তর যে বৃত্ত আছে অন্তর্বৃত্ত তার ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি না? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার। তা পায়ের মান পাই বসালাম, আর আর স্কোয়ারের মান কত বলেছে? রুট থ্রি তার স্কোয়ার না? আর এর মান কত? রুট থ্রি। তো আর এর মান রুট থ্রি, আর রুট থ্রি তার মাথায় স্কোয়ার। লাস্টে কত? রুট থ্রি মানে কি দুটো 3, দুটো রুট থ্রি। তা দুটো রুট থ্রিকে গুণ করলে কত হয়? একটা 3। তো উত্তর কত আসলো? 3 পাই। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? যে সমবাহু ত্রিভুজ হচ্ছে এ, সমবাহু ত্রিভুজ হচ্ছে তার প্রত্যেকটা বাহু হচ্ছে এ। সেখান থেকে আমাকে যদি ভেতরে যে বৃত্ত আছে তার ব্যাসার্ধ বের করতে হয়, তার সূত্র কি? জাস্ট আর মানে হচ্ছে এই যে বাহুটা ছিল তাকে জাস্ট 2√3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভেতরে যে বৃত্ত হয় তাকে 2√3 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ভেতরের বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায়। এটা মনে রাখবো। আর ইকুয়াল টু কি হয়? a/2√3। তাহলে এর মানটা বসিয়ে দিলাম 6, ক্যালকুলেশন করলাম, আর এর মান পেলাম কত? রুট থ্রি। তা আমি যদি আর এর মান রুট থ্রি পেয়ে যাই, ধরো কোনো কিছুই নেই, মনে করো আর এর মান রুট থ্রি, কোনো একটা ব্যাসার্ধ রয়েছে তার মান রুট থ্রি, তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার হয়। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তা পায়ের মান আমার উত্তর কি? পাই দিয়ে দিয়েছে, পাই বসালাম, আর আর স্কোয়ার বসাতে বলেছে, তা আর এর মান পেয়েছি রুট থ্রি। তো আর কি হবে? রুট থ্রি তার স্কোয়ার। তা রুট থ্রি স্কোয়ার মানে কি? দুটো রুট থ্রি, দুটো থ্রি মানে কি? একটা 3। তাহলে একটা 3 আর তার সঙ্গে পাই গুণ হলো, তাহলে ক্ষেত্রফল কত পাওয়া গেল? 3 পাই পাওয়া গেল। ঠিক আছে? আজকে তাহলে এত পর্যন্ত অঙ্ক। আর এটা হচ্ছে লাস্ট অঙ্ক ছিল, এটা হচ্ছে 46 দাগের অঙ্ক। ঠিক আছে? হ্যাঁ, যদি বহির্বৃত্ত হয়, যদি ভেতরে বৃত্ত হয় তার রেডিয়াস হচ্ছে a/√3, আর যদি বলতো এর বাইরে বৃত্ত আছে তো এইটা হচ্ছে বাইরে বৃত্ত। ঠিক আছে? তার রেডিয়াস এইটা দিয়ে নির্ণয় করতে হয়, এইটাকে আর বলা হয়, আর ওই আর মান হচ্ছে a/√3। ঠিক আছে? একটা হচ্ছে a/√3 আর একটাই বহির্বৃত্তের যদি ব্যাসার্ধ বলতো তাহলে a/√3 হতো। তাহলে একে a/3, একটা হচ্ছে ছোট বৃত্ত হলে a/2√3, আর বড় বৃত্তের রেডিয়াস বললে a/√3 হয়। ঠিক আছে? এবার যদি এই বড় বৃত্তের ক্ষেত্রফল বলতো আবার পাই আর স্কয়ার করে দিতাম, হয়ে যেত। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আবার সামনের দিন আমার ক্লাস হবে। ঠিক আছে?